বাট আজকের টিউটোরিয়ালে বেসিক্যালি আমরা একসঙ্গে একটা ভিডিওর মধ্যে 30খানা ফর্মুলা ফাংশনকে কভার করব। সো অবভিয়াসলি ভিডিওটা অনেক লম্বা হবে, পুরো দেখবেন ভিডিওটা, তাহলে আশা করি আপনাদের যত ডাউট আছে যে ফাংশনগুলো ডিসকাস করব সেগুলো ক্লিয়ার হবে। তো চলুন বেশি দেরি না করে সোজা শুরু করি আমরা আজকের টিউটোরিয়ালটি। তো ফর্মুলা অ্যান্ড ফাংশন শুরু করার আগে অবশ্যই আমাদের এক্সেলের ফর্মুলা ফাংশনের ব্যাপারে কিছু বেসিক জিনিস আমাদের জেনে নেওয়া দরকার। যেমন এক্সেলের ফর্মুলা আর ফাংশনই হচ্ছে কিন্তু রিয়েল পাওয়ার, কারণ আমরা জানি এক্সেল হচ্ছে একটা অটো রিক্যালকুলেশন সফটওয়্যার। এখানে বেসিক্যালি স্প্রেডশিট সফটওয়্যারও বলা হয়ে থাকে। এখানে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারি, আর ক্যালকুলেশন যেখানেই থাকবে সেটা লজিক্যাল হোক বা ম্যাথমেটিক্যাল হোক, সেখানে কিন্তু কিছু সিম্বল ইউজ করা হয়। ঠিক আছে, দেখুন নিচে সেগুলো দেওয়া আছে, কোন সিম্বলগুলো কীভাবে ইউজ করতে হয়। জেনারেলি অনেকে আমরা রিয়েল লাইফে এগুলোকে গুলিয়ে ফেলি, কারণ এখানে দেখুন যেমন ফর মাল্টিপ্লিকেশনের জন্য কি আছে, স্টার টাইপের আছে, অ্যাস্টারিক, এটা ইউজ করতে হয়, বাট আমরা রিয়েল লাইফে এটা অন্যরকমভাবে ইউজ করি। তাই এখানে সিম্বলগুলো আলাদা করে এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। অ্যাডিশনের জন্য কি ইউজ করা হয় এটা তো আমরা জানি প্রত্যেকেই, সাবস্ট্রাকশনের জন্য এটা, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টারিকটা ইউজ করতে হয়, ডিভিশনের জন্য আমরা এরকম আইকন পাবো, সেটাকে আমাদেরকে ইউজ করতে হবে, পার্সেন্টেজের জন্য এটা, আর পাওয়ার বা এক্সপোনেনশন যেটা, তার জন্য আমাদেরকে এই সিম্বলটাকে ইউজ করতে হবে। ওকে, তো এরপর আমরা আজকে যে 30টা ফাংশন নিয়ে ডিসকাস করব সেটাতে আমরা প্রথম ফাংশনে চলে যাই। ফার্স্ট ফাংশন যেটা হচ্ছে সাম মানে সামেশন। হয়তো এই ফাংশনগুলো কিছু কিছু আমি অলরেডি ইন্ডিভিজুয়ালও দেখিয়েছি, বাট আজকের এটাতে পুরো একসঙ্গে 30টা ফাংশনকে পেয়ে যাবেন আপনারা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ফার্স্ট যে ফাংশনটা বলছে সেটা হচ্ছে সাম ফাংশনের কাজ হচ্ছে সামেশন মানে যোগ করা। দিস বেসিক এক্সেল ফাংশন বা ফর্মুলা ইজ ইউজ টু গেট দ্য সাম অফ দ্য ভ্যালু ইন ওয়ান or more cell or range। ঠিক আছে, তো মাল্টিপল সেল বা রেঞ্জের মধ্যে যখন কোনো ভ্যালুগুলো থাকবে তার মধ্যে আমরা সামেশন করতে পারবো এই সাম ফাংশনের সাহায্যে। আমরা সিনট্যাক্সে চলে গেলে আরও ডিটেলসে বুঝতে পারবো। দেখুন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে এক্সাম্পলে দেখুন দেওয়া আছে ইকুয়াল টু দিয়ে সাম, তারপরে কি আছে সেল অ্যাড্রেস দেওয়া আছে A1 = A5। তো A1 বলতে কোথা, এই যেখানে 10 লেখা আছে এখান থেকে শুরু করে A5 এর মধ্যে থেকে আমাদের সামেশনটা হবে। এখানে দেখুন দেওয়া আছে, নিচে দেখুন রেজাল্ট কি এসছে 41, দেখুন এখানে রেজাল্টটা চলে এসছে। তাহলে সামেশনটা কি করবো আমরা, কীভাবে, আমরা প্রথমে ইকুয়াল সাইন দেবো, দেন ফাংশনটাকে লিখবো সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সেল অ্যাড্রেস, কোথা থেকে আমরা সামেশনটা করব। তো সেই সেল অ্যাড্রেস কি লেখা আছে A1 মানে এই সেলটার কথা বলা হচ্ছে, ইজ টু মানে থেকে কতদূর পর্যন্ত A5 মানে এই পর্যন্ত। ওকে, দেন এন্টার প্রেস করে দিলে কিন্তু দেখুন রেজাল্ট আমাদের চলে এসছে। আপনারা যখন প্র্যাকটিস করবেন অটোমেটিকলি চলে আসবে। এরপর আমরা নেক্সট ফাংশনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কাউন্ট। দিস বেসিক এক্সেল ফাংশন ইজ ইউজ টু কাউন্ট দ্য নিউমেরিক্যাল ভ্যালু ইন ওয়ান অর মোর সেল অর রেঞ্জ। কাউন্ট মানে কথাতেই বুঝতে পারছেন, কাউন্ট মানে হচ্ছে গণনা করা। তো এই কাউন্ট ফাংশনের সাহায্যে আমরা এক্সেলের মধ্যে নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে কাউন্ট করতে পারবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু মিনস নাম্বারগুলোকে কাউন্ট করতে পারবো, রাইট। তো আমরা সিনট্যাক্সে চলে যাই, তাহলে আরও ডিটেলসে বুঝতে পারবো। এখানে দেখুন ফার্স্টে এর জন্য আমাদের কী করতে হবে, ইকুয়াল টু দিয়ে কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দুটো আর্গুমেন্ট আছে, এখানে ভ্যালু 1 ভ্যালু 2 এরকমভাবে চলতেই থাকবে। ঠিক আছে, এক্সাম্পলে দেখুন খুব সুন্দর করে দেওয়া আছে। ফার্স্টে আমরা ইকুয়াল সাইন দেবো, দেন কাউন্ট লিখবো, তারপর সেল অ্যাড্রেস A1 মানে একই এক্সাম্পল A1 থেকে A5 পর্যন্ত। ঠিক আছে, রেজাল্ট কি এসছে 4 এসেছে। বাট দেখুন এখানে এই যে A1 থেকে A5 এখানে কতগুলো ডেটা আছে, টোটাল ডেটা কিন্তু আছে 5টা, বাট এর মধ্যে কিন্তু 3 নম্বর যে A3 যে সেলটা আছে, ওকে, এর মধ্যে কি ডেটা আছে, A আছে, এটা তো নিউমেরিক্যাল নয়, তাই না, ওই জন্য কিন্তু রেজাল্ট কি এসেছে 4 এসেছে। কারণ কাউন্ট ফাংশনের সাহায্যে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে কাউন্ট করবে, ওই জন্য A1 থেকে শুরু করে A5 এর মধ্যে যতগুলো ভ্যালু আছে তার মধ্যে নিউমেরিক্যাল ভ্যালু আছে 4টে, আর একটা কি আছে অ্যালফাবেট আছে, ওই জন্য এটা কাউন্ট করেনি। ক্লিয়ার, তাহলে কাউন্ট ফাংশনের সাহায্যে কাউন্ট করা হয় শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলো, এটাকে মনে রাখতে হবে। এরপর আমরা পরের ফাংশনে চলে যাচ্ছি, কাউন্ট A। দিস ফর্মুলা ইজ ইউজ টু কাউন্ট দ্য ভ্যালু ইন ওয়ান অর মোর সেল। দিস উইল কাউন্ট দ্য সেল ইররেসপেক্টিভ অফ নাম্বার অর টেক্সট ভ্যালু। এই যে কাউন্ট A যেটা, এখানে দুটো ভ্যালুকেই কাউন্ট করবে, মানে যদি নাম্বার হয় তাও করবে, যদি টেক্সট হয় সেটাও করবে। আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে ভালো বুঝতে পারবো। দেখুন ইকুয়াল সাইন দিয়ে কাউন্ট A, একই রকমভাবে A1 = A5 এর মধ্যে যে ডেটাগুলো আছে, এখানে রেজাল্ট কি এসেছে 5। কেন
তার কারণ হচ্ছে কাউন্ট এ ফাংশন নিউমেরিক্যালের পাশাপাশি অ্যালফাবেট ভ্যালুগুলোকেও কিন্তু কাউন্ট করে, মানে যত A1 থেকে শুরু করে A5 এর মধ্যে যত ভ্যালু আছে সেটা নিউমেরিক হোক বা অ্যালফাবেট হোক সেটা কাউন্ট করে দেবে। এই জন্য রেজাল্ট অটোমেটিক্যালি কি এসেছে 5 এসেছে। ওকে, তাহলে কাউন্টে হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট ফাংশনে, সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। দিস এক্সেল বেসিক ফাংশন ইজ ইউজ টু কাউন্ট দ্য ব্ল্যাঙ্ক ভ্যালু ইন দ্য রেঞ্জ। এই ফাংশনটা কি করে, এক্সেলে সেলের মধ্যে যে ব্ল্যাঙ্ক ভ্যালু সেগুলোকে কাউন্ট করবে। মানে ধরুন 5টা ঘরে আপনার টোটাল ডেটা এন্ট্রি করেছেন, ওর মধ্যে একটা ঘরের ডেটা এন্ট্রি করেননি, মানে টোটাল 4টেতে করেছেন, তাহলে যে ব্ল্যাঙ্ক যে সেলটা আছে সেটাকে কাউন্ট করবে। তবে এখানে একটা নোট দেওয়া আছে, এটাকে একটু দেখে নেবেন ভালো করে। অনলি স্পেস ইন এ সেল উইল নট বি কনসিডার অ্যাজ এ ব্ল্যাঙ্ক সেল। মানে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলার কাজ কি, ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করবে। কিন্তু ধরে নিন আপনি একটা ব্ল্যাঙ্ক সেলের মধ্যে চলে গেলেন, একটা স্পেস এন্টার করলেন, তার মানে কিন্তু ওই সেলটাকে ব্ল্যাঙ্ক সেল হিসাবে আর কনসিডার করবে না, সেটাকেও কাউন্ট করে নেবে ডেটা আছে বলে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু যদি আপনি একটা সেলের মধ্যে কেউ একটা স্পেস দিয়ে দেন, তাহলে বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারবে না যে ওর মধ্যে ডেটা আছে না নেই। অবভিয়াসলি ডেটা নেই, বাট যেহেতু স্পেস দিয়েছেন ওটাকে ডেটা হিসেবে ধরে নেবে, তো স্পেস থাকলে সেটা কনসিডার করবে না, এটাকে মাথায় রাখতে হবে। ওকে, তো সিনট্যাক্সে আমরা চলে যাই। এক্সাম্পল এখন দেখুন লেখা আছে ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক, সেল অ্যাড্রেস দেওয়া আছে A1 ইজ টু A5। তাহলে A1 ইজ টু A5 এর মধ্যে দেখুন টোটাল ডেটা আছে কটা, 3খানা, রাইট? দুটো ডেটা কিন্তু নেই 5খানার মধ্যে। ঠিক আছে, অটোমেটিক্যালি রেজাল্ট কি এসেছে দেখুন 2 এসেছে। রেজাল্ট কি এসেছে 2 এসেছে। কেন? অবভিয়াসলি 2ই তো আসবে, কারণ কাউন্ট ব্ল্যাঙ্ক করছে এটাকে মাথায় রাখতে হবে। এটা অনেকে হয়তো ভাবছে যে 3 আসবে, 3টে ডেটা আছে, নয়। ব্ল্যাঙ্ক মানে কি, ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করছি। মানে দেখুন এই যে A1 থেকে শুরু করে A5 টোটাল সেল কটা, 5টা, এর মধ্যে 2 নম্বর 4 নম্বর এই দুটো ফাঁকা আছে, এই জন্য চলে এসেছে রেজাল্ট 2। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা নেক্সট ফাংশনের দিকে, অ্যাভারেজ। দিস বেসিক ফর্মুলা ইন এক্সেল ইজ ইউজ টু গেট দ্য অ্যাভারেজ অফ দ্য ভ্যালু ইন ওয়ান অর মোর সেল অর রেঞ্জ। অ্যাভারেজ ফাংশন বা ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারি, অ্যাভারেজ ভ্যালুকে বের করতে পারি। সিনট্যাক্সে আমরা চলে যাই, তাহলে আরো ডিটেলসে বুঝতে পারবো। দেখুন এখানে এক্সাম্পলে খুব সুন্দর করে দেওয়া আছে। ফার্স্টে আমরা ইকুয়াল সাইন দেবো, দেন অ্যাভারেজ, তারপর আমাদেরকে সেল অ্যাড্রেসটা দিতে হবে A1 ইজ টু A5। তাহলে A1 ইজ টু A5 এর মধ্যে যতগুলো ডেটা আছে তার মধ্যে অটোমেটিক্যালি আমাদের অ্যাভারেজ কিন্তু বের করে দেবে। রেজাল্ট কি এসছে 4, মানে এর মধ্যে যতগুলো ডেটা আছে তার মধ্যে আমাদের অ্যাভারেজ হচ্ছে টোটাল 4। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাভারেজ ফাংশনের কাজ। এরপরে চলে যাচ্ছে আমরা তারপরে ফাংশনে মিন। দিস এক্সেল বেসিক ফাংশন ইজ ইউজ টু গেট দ্য মিনিমাম ভ্যালু ইন সেল অর রেঞ্জ। মিন ফাংশনের সাহায্যে এক্সেলের মধ্যে মিনিমাম ভ্যালু, ধরুন অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, তার মধ্যে মিনিমাম ভ্যালুটি বের করার জন্য আমাদেরকে মিন ফাংশনটা ইউজ করতে হয়। তো আমরা সিনট্যাক্সে চলে যাই। দেখুন এক্সাম্পলে খুব সুন্দর করে দেওয়া আছে ইকুয়াল টু মিন, দেন সেল অ্যাড্রেস A1 ইজ টু A5। ওকে, তাহলে A1 ইজ টু A5 এর মধ্যে যতগুলো ডেটা আছে এর মধ্যে সব থেকে মিনিমাম মানে ছোট ডেটা কোনটা, 2, তো সেই জন্য রেজাল্ট দেখুন 2 এসছে। ওকে, এখানে 2 রেজাল্ট চলে এসছে। তাহলে মিন ফাংশনের সাহায্যে কি যতগুলো ডেটা থাকবে রেঞ্জের মধ্যে সেই ডেটার মধ্যে সব থেকে ছোট মিনিমাম নাম্বারটা বের করা, রাইট? এরপর আমরা চলে যাচ্ছি পরের ফাংশনে ম্যাক্স। দিস বেসিক এক্সেল ফাংশন ইজ ইউজ টু গেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন এ সেল অর রেঞ্জ। ম্যাক্সে কি করে, মিনের ঠিক উল্টো ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করে। ওকে, আমরা সিনট্যাক্সে চলে যাই। এখানে দেখুন এক্সাম্পলে দেওয়া আছে ইকুয়াল টু ম্যাক্স A1 ইজ টু A5, সেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো এই সেল অ্যাড্রেসের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে, সব থেকে বড় সংখ্যা, সেটা হচ্ছে 9। দেখুন রেজাল্টে ওই জন্য কি এসছে, 9 এসছে। তাহলে ম্যাক্স ফাংশনের সাহায্যে সব থেকে ম্যাক্সিমাম নাম্বারটা আমরা বের করতে পারি, রাইট? পরে চলে যাচ্ছে আমরা পরের ফাংশনে লেন। লেন মানে লেন্থের কথা বলা হচ্ছে। ওকে, দিস বেসিক ফাংশন এক্সেল ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন এ সেল অর টেক্সট। একটা সেলের মধ্যে বা একটা টেক্সটের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা লেন ফাংশনের সাহায্যে বুঝতে পারবো। অর্থাৎ টেক্সটের কতটা লেন্থ আছে সেটা কিন্তু আমরা এই ফাংশন দিয়ে বুঝতে পারবো এক্সেলের মধ্যে। তো আমরা সিনট্যাক্সে চলে এসেছি। দেখুন এক্সাম্পল এখানে লেখা আছে, এখানে একটা ডেটা দেওয়া আছে এখানে। ওকে, লেখা আছে শিবম। তো শিবম কটা ক্যারেক্টার, 1, 2, 3, 4, 5, 6টা। ওকে, তো দেখুন এখানে ইকুয়াল সাইন দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে সেল অ্যাড্রেস দেওয়া আছে A1, দেন এন্টার প্রেস করলে এখানে রেজাল্ট কি এসছে 6। তার মানে A1 সেলের মধ্যে যে ক্যারেক্টারটা বা ওয়ার্ডটা আছে সেটার টোটাল কতগুলো ক্যারেক্টার আছে, 6খানা। দেখুন সেটাই লেখা আছে সেল A1 ভ্যালু ইজ শিবম। সেল A1 এর মধ্যে যে ভ্যালু আছে সেটার নাম কি হচ্ছে শিবম।
হুইচ হ্যাজ 6 ক্যারেক্টার লেন্থ, যেটা কি হচ্ছে 6টা ক্যারেক্টার লেন্থে। মানে লেন ফাংশনের সাহায্যে একটা টেক্সট এবং একটা সেলের মধ্যে কতগুলো যে লেন্থ আছে, কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা বের করতে পারি। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট ফাংশনে, ট্রিম। ট্রিম ফাংশনের সাহায্যে কি করা যায় এক্সেলের মধ্যে দেখুন, দিস বেসিক এক্সেল ফাংশন ইজ ইউজ টু রিমুভ আননেসেসারি স্পেস ইন এ সেল। ট্রিম ফাংশনের সাহায্যে এক্সেলের মধ্যে আমরা আননেসেসারি মানে যেগুলো আমাদের প্রয়োজন নয় সেই সমস্ত স্পেসগুলোকে রিমুভ করতে পারি। হয় আমাদের অনেক সময় টাইপ করতে গিয়ে 2টো বা 3টে স্পেস পড়ে যায়, বাট আমাদের অ্যাকচুয়ালি দরকার একটাই স্পেস। তো আননেসেসারি স্পেস যদি থাকে, অনেকগুলো ডেটা হলে একটা একটা করে রিমুভ করা খুব মুশকিল, তখন আমরা ট্রিম ফাংশনটি ইউজ করব। কিভাবে করব দেখুন, সিনট্যাক্সে আমরা চলে যাই। দেখুন এখানে একটা ডেটা দেওয়া আছে রাম কুমার গুপ্তা, এবং দেখুন রামের পরে 2টো স্পেস আছে, গুপ্তার পরেও তাই সেম, ঠিক আছে। তো এখানে কি করেছে, এখানে ইকুয়াল সাইন দেওয়ার পর ট্রিম, দেন A1 সেল অ্যাড্রেস, কারণ A1 এর মধ্যেই ডেটাটা আছে, দেন এন্টার মারার পরে অটোমেটিক্যালি দেখুন এখানে রাম কুমার গুপ্তাটা চলে এসছে। বাট দেখুন এখানে যে আননেসেসারি স্পেসগুলো ছিল এখানে রিমুভ হয়ে গেছে, এবং এখানে সেটাই লেখা আছে, সেল A1 হ্যাজ 2 স্পেসেস বিটুইন দ্য ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। সেল A1 এর মধ্যে যে ডেটা আছে সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেমের মধ্যে 2টো করে স্পেস দেওয়া আছে। দিস ফাংশন রিমুভ এক্সট্রা স্পেসেস টু গিভ দ্য রেজাল্ট। এই ফাংশনটা কি করে, এক্সট্রা যে স্পেসগুলো থাকে সেগুলোকে রিমুভ করে দেয়, বা আপনারা বলতে পারেন আননেসেসারি স্পেসগুলোকে রিমুভ করে দেয়। কোন ফাংশনে, ট্রিম। ওকে, তো চলে যাচ্ছে আমরা এরপরে নেক্সট ফাংশনে, সেটা হচ্ছে ইফ ফাংশনটা খুব পপুলার, আমরা ম্যাক্সিমাম জন ইউজ করে থাকি, তবু একটু জেনে নিই আমরা ইফ ফাংশন সম্পর্কে। ইফ ফাংশন ইজ ইউজ টু পারফর্ম আ লজিক্যাল টেস্ট ইন এক্সেল। ইফ ফাংশন কিন্তু এক্সেলের মধ্যে লজিক্যাল টেস্ট পারফর্ম করার জন্য কিন্তু ইউজ করা হয় থাকে, ঠিক আছে। এবার ইফের আবার আলাদা ভাগ আছে, একটা নর্মাল ইফ হয়, একটা নেস্টেড ইফ হয়। ইফের মধ্যে ইফ যদি এরকম হতেই থাকে তাহলে কিন্তু সেটাকে নেস্টেড ইফ বলে, সেগুলো নিয়ে আমরা পরে একটা সময় ডিসকাস করব। তো আমরা সিনট্যাক্সে চলে যাই। ইফ ফাংশনের সাহায্যে দেখুন, ইফ ফাংশনের এখানে এক্সাম্পল খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে তার আগে ডেটাটা একটু দেখে নিন, এখানে একটা ডেটা লেখা আছে, ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে যে ইফ ব্র্যাকেট A1 মানে এই সেলটার কথা বলা আছে যেখানে ডেটা আছে, গ্রেটার দেন 33, গ্রেটার দেন মানে কি বেশি, 33 মানে হচ্ছে 33-এর বেশি যদি হয়, কমা ইনভার্টেড কমার মধ্যে কি বলছে, পি মানে সেটা পাস, মানে পি মানে পাস ধরে নিন, আদারওয়াইজ কি হবে, এফ মানে ফলস হবে। তাহলে এখানে এক্সপ্লেন করা আছে, আ ভ্যালু ইন সেল A1 ইজ 50। A1 এর মধ্যে এই যে A1 আছে, এই যে সেলের মধ্যে ডেটা কি আছে, 50 আছে, অ্যান্ড দ্য লজিক্যাল টেস্ট ইজ দ্য ভ্যালু ইজ গ্রেটার দেন 33। আর লজিক্যাল টেস্ট কি বলা হচ্ছে, যে যদি 33-এর বেশি হয়, দেন দ্য রেজাল্ট উড বি পি, তাহলে রেজাল্ট কি হবে, পি হবে, এলস দ্য রেজাল্ট উড বি এফ, আদারওয়াইজ রেজাল্ট কি হবে, এফ। তাহলে এখানে আমাদের ভ্যালু কি আছে, 33-এর বেশি আছে না, তো অতএব এখানে রেজাল্ট কি এসছে, পি এসছে। আর ফাংশনটা কিভাবে টাইপ করা হয়েছে, ফার্স্ট ইকুয়াল টু, দেন ইফ, যদি, দেন ব্র্যাকেট দেওয়ার পর সেল অ্যাড্রেস মানে A1 এর কথা বলা হচ্ছে, গ্রেটার দেন 33, যদি 33-এর বেশি হয়, কমা, তারপর হচ্ছে লজিক্যাল টেস্ট কি, পি পাস হবে, আদারওয়াইজ কি হবে, এফ হবে। তো এটা কি হয়েছে, এই যে লজিক্যাল টেস্ট যেটা, এটা ট্রু হয়েছে, ভ্যালুটা ট্রু হয়েছে, 50-এর বেশি হয়েছে, তাই এখানে কি এসছে, পি এসছে। যদি 50-এর বেশি না হতো তাহলে কিন্তু এখানে এফ আসতো। ওকে, এটা হচ্ছে ইফ ফাংশনের কাজ। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট ফাংশনে। তো নেক্সট ফাংশন যেগুলো আমরা ডিসকাস করব সেটা ডেট অ্যান্ড টাইম ফাংশন নিয়ে ডিসকাস করব। তো ডেট অ্যান্ড টাইম ফাংশনগুলো শুরু করার আগে কয়েকটা জিনিস আমাদেরকে একটু জেনে নিতে হবে। যেমন ডেট অ্যান্ড টাইম আমাদেরকে এন্টার করার জন্য যেমন টাইমের ক্ষেত্রে আমরা কোলন ইউজ করব, ডেটের ক্ষেত্রে আমরা এই যে স্ল্যাশগুলো বা এই ধরনের যে ক্যারেক্টারগুলো হয় এগুলো ইউজ করবো, হয় এটা ইউজ করবো নাহলে এটা ইউজ করবো ডেটের ক্ষেত্রে, আর টাইমের ক্ষেত্রে আমরা কোলন ইউজ করব। ওকে, এটা মেনলি দেখানোর জন্য। এবার আমরা চলে যাচ্ছি ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে। তো ফার্স্ট যে ফাংশনটা আছে ডেট অ্যান্ড টাইমের মধ্যে সেটা হচ্ছে ইয়ার। টু গেট দ্য ইয়ার অফ এ ডেট ইউজ দ্য ইয়ার ফাংশন। একটা ডেট থেকে যদি আপনার ইয়ারকে বের করার প্রয়োজন হয় তখন আপনাকে ইয়ার ফাংশনটা ইউজ করতে হবে। ধরুন একটা ডেট দেওয়া আছে, আপনার দরকার শুধু সালটা, তো আপনি ওই ডেটটা থেকে সালটাকে বের করতে চাইছেন, আপনার তখন কি লাগবে, ইয়ার ফাংশনটা লাগবে। সিনট্যাক্সে আমরা চলে যাচ্ছি। দেখুন এখানে একটা ডেট দেওয়া আছে 6/23/2016, এটা আমেরিকান স্টাইলে আছে। দেন এখানে ইকুয়াল সাইন দেওয়ার পর কি লেখা আছে, ইয়ার দিয়ে সেল অ্যাড্রেস A1। ওকে, এন্টার। তাহলে এই ডেট থেকে সালটাকে অটোমেটিক্যালি বের করে নিয়ে চলে এসেছে। ওকে, দেন এখানে নোটের মধ্যে কি বলছে, ইউজ মান্থ ডে ফাংশন টু গেট দ্য মান্থ অ্যান্ড ডে। একই রকমভাবে মান্থ ডে যদি আমরা করতে চাই এরকমভাবেই করতে পারি, সেগুলো পরে হয়তো নিশ্চয়ই আছে। এরপর আমরা চলে যাচ্ছি তার ফাংশনে ডেট। টু অ্যাড দ্য নাম্বার অফ ডেজ টু আ ডেট। যদি একটা ডেটের সঙ্গে আমরা নাম্বার অফ ডেজকে অ্যাড করতে চাই, ইউজ দ্য ফলোয়িং সিম্পল ফর্মুলা। তাহলে আমাদেরকে
এই ফর্মুলাগুলোকে ইউজ করতে হবে, ডেট ফর্মুলাকে। ঠিক আছে, কি করে করবো আমরা দেখে নিই এবার। ফার্স্টে দেখুন এখানে একটা ডেট দেওয়া আছে 6/23/2016। এই ডেটটার সঙ্গে আমি 5টা দিন মানে 5 days অ্যাড করতে চাইছি। দেখুন এখানে ইকুয়াল টু A1 + 5 দিলেই কিন্তু হয়ে গিয়েছে 23 আছে 28। ওকে, বাট আমরা যদি শুধুমাত্র ডেজ অ্যাড না করে যদি ইয়ার অ্যাড করতে চাই একটা ডেটের সঙ্গে, মান্থও করতে চাই, ডেও করতে চাই, তাহলে কিভাবে করব? তখন আমাদেরকে ডেট ফাংশনটা ইউজ করতে হবে। তো এখানে দেখুন ডেট দেওয়া আছে 6/23/2016। ওকে, এখানে কিন্তু একটা আলাদা ডেট হয়েছে যেটা আমরা অ্যাড করেছি। তো অ্যাডটা কীভাবে, ইকুয়াল সাইন দিয়ে ডেট, প্রথমে আমরা ডেট লিখেছি, তারপর ব্র্যাকেট দিয়ে কী লেখা আছে ইয়ার। তার মানে ডেটের মধ্যে প্রথমে আমরা কোনটাকে অ্যাড করছি, ইয়ার দিয়ে, তারপরে সেল অ্যাড্রেস কী দেওয়া আছে A1, কারণ A1 এর মধ্যে আমাদের ডেট আছে। তাহলে এই ডেটের মধ্যে যে ইয়ার যেটা আছে তার সঙ্গে +4 মানে ইয়ারের সঙ্গে 4টে বছর যোগ হয়ে আছে। তাহলে ইয়ার কত ছিল 16, 20 হয়ে গেছে। দেখুন একই রকমভাবে মান্থ কত যোগ হয়েছে 2 আর ডেজ কত 9, তাহলে অটোমেটিকলি সেই ডেটটা চলে এসেছে। এরকম আমরা ডেট ফাংশন দিয়ে সাল, মান্থ এবং ডেজ আমরা অ্যাড করতে পারবো। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট ফাংশনের দিকে। নাও টু গেট দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম ইউজ দ্য নাও ফাংশন। এক্সেলের মধ্যে যদি আমাদের কারেন্ট ডেট অ্যান্ড টাইম জানার প্রয়োজন হয় তখন আমরা নাও ফাংশনটা ব্যবহার করব। সিনট্যাক্স আমরা চলে যাচ্ছি, কি করব, দেন যে কোনো সেলের মধ্যে গিয়ে আমরা ফার্স্টে ইকুয়াল সাইন দেবো। এটা মাথায় রাখতেই হবে আমাদেরকে ইকুয়াল সাইনটা, কারণ আমরা জানি এক্সেলের মধ্যে আ ফর্মুলা মাস্ট বিগিন উইথ অ্যান ইকুয়াল সাইন। একটা এক্সেলের মধ্যে একটা ফর্মুলা শুরু হয় সমান চিহ্ন দিয়ে, এটা মাথায় রাখতে হবে। তো ফার্স্ট আমরা ইকুয়াল সাইন দেবো, দেন নাও, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড করে দেবো। দেখুন এখানে ফর্মুলা বারের মধ্যে দেওয়া আছে, দেন এন্টার প্রেস করলে কিন্তু কারেন্ট ডেট অ্যান্ড টাইম যেটা সেটা কিন্তু দেখিয়ে দেবে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি পরের ফাংশনে, আওয়ার। টু রিটার্ন দ্য আওয়ার ইউজ দ্য আওয়ার ফাংশন। একটা টাইম থেকে যদি আমাদেরকে ঘন্টাটা বের করতে হয়, শুধু আওয়ারটা, তখন আমরা আওয়ার ফাংশনটাকে ইউজ করবো। সিনট্যাক্স আমরা চলে যাই কিভাবে, ইকুয়াল টু আওয়ার দেন সেল অ্যাড্রেস A1। তাহলে সেল অ্যাড্রেস A1 এর মধ্যে কি আছে, একটা টাইম আছে 6:45:17। ওকে, তাহলে যদি আমাদের শুধু ঘন্টাটা বের করতে হয় তাহলে আওয়ার লিখে আমরা যেমন সেল অ্যাড্রেস সিলেক্ট করছি, অটোমেটিক্যালি রেজাল্ট কি আসছে 6, কারণ আমার শুধু আওয়ারটাকে আমি নিচ্ছি। একই রকমভাবে আমরা যদি মিনিট নিতে চাই, টু রিটার্ন দ্য মিনিট ইউজ দ্য মিনিট ফাংশন, তখন আমাদেরকে মিনিট ফাংশনটা ইউজ করতে হবে। এখানে সিনট্যাক্সটা দেখে নিন, ইকুয়াল সাইন দেওয়ার পরে মিনিট দেন সেল অ্যাড্রেস A1। অটোমেটিক্যালি দেখুন আগে রেজাল্ট কি আসছিল 6, এখন কি আসছে 45, কারণ এটা আমরা মিনিট ইউজ করেছি, তো মিনিটটাকেই নিয়েছে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি পরের ফাংশন সেকেন্ড। টু রিটার্ন দ্য সেকেন্ড ইউজ দ্য সেকেন্ড ফাংশন। একই রকমভাবে সেকেন্ডটা যদি আমরা বের করতে চাই তার জন্য আমাদেরকে ইকুয়াল সাইন দিয়ে সেকেন্ড দেন সেল অ্যাড্রেস এন্টার, তাহলে অটোমেটিক্যালি তুমি সেকেন্ডটাকে বের করে দেবে। ওকে, চলে যাচ্ছে আমরা এরপরের ফাংশনের টাইম। টু অ্যাড দ্য নাম্বার অফ আওয়ার্স, মিনিট অ্যান্ড সেকেন্ড ইউজ দ্য টাইম ফাংশন। একই রকমভাবে ডেট ফাংশন দিয়ে আমরা যেমন একটা ডেটের সঙ্গে ইয়ার, মান্থ এবং ডে অ্যাড করতে পারছিলাম, একই রকমভাবে কোনো টাইমের সঙ্গে আমরা কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড অ্যাড করতে পারবো টাইম ফাংশন দিয়ে। কি করে চলুন দেখে নিই। তো ফার্স্ট দেখুন এখানে একটা টাইম দেওয়া আছে 6:45:17। তো ইকুয়াল টু দিয়ে টাইম ফাংশন এখানে টাইপ করা আছে, টাইম দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আওয়ার। আওয়ার কি A1 সেলের মধ্যে যে আওয়ারটা আছে মানে 6 ঘন্টা যেটা আছে তার সঙ্গে কি করতে হবে, +2 মানে 2 ঘন্টা অ্যাড হবে। একই রকমভাবে মিনিটের সঙ্গে কি অ্যাড হবে 10, সেকেন্ডের সঙ্গে কত অ্যাড হবে 70। এবার আপনারা বলতেই পারেন যে 70 সেকেন্ড হলে কি হবে, 1 মিনিট তো হয়ে যাবে। হ্যাঁ, 1 মিনিটটা ধরে নেবে, 10 সেকেন্ড এক্সট্রা থেকে যাবে। ঠিক আছে, সেটা এখানে ক্যালকুলেশন করা আছে। এক্সেল অ্যাড 2 আওয়ার্স 10 + 1 মিনিট। 10 + 1 কেন করা আছে, কারণ এখানে মিনিট কত অ্যাড করা হয়েছে, মিনিট অ্যাড করা হয়েছিল 10, বাট এখানে +1 কোথা থেকে আসলো, কারণ এই যে এখানে 70 সেকেন্ড করা আছে, তার মানে এখান থেকে 60 সেকেন্ডে তো 1 মিনিট হয়, তাহলে এখানে 1 মিনিট হয়ে গিয়েছে, 10 সেকেন্ড এক্সট্রা করে থাকছে। ঠিক আছে, তার মানে অ্যাড কি হয়েছে 2 ঘন্টা 11 মিনিট 10 সেকেন্ড অ্যাড হয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা নেক্সট ফাংশনের দিকে, সেটা হচ্ছে টুডে। দিস বেসিক এক্সেল ফাংশন ইউজ টু রিটার্ন টুডেজ ডেট। এই ফাংশনের সাহায্যে এক্সেলের মধ্যে আমরা আজকের ডেট মানে কারেন্ট ডেটটা কিন্তু আমরা জানতে পারবো। সিনট্যাক্স কি, কোনো একটা সেলের মধ্যে চলে যাবো এক্সেলে, দেন ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দেওয়ার পরে টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড করে দেবো, দিয়ে এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি টুডেজ যে ডেটটা আছে সেটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে টুডে ফাংশনের কাজ। চলে যাচ্ছে আমরা নেক্সট ফাংশনের দিকে, সেটা হচ্ছে ডে। দিস বেসিক এক্সেল ফাংশন ইউজ টু রিটার্ন দ্য ডে অফ দ্য মান্থ। একটা মান্থ থেকে ডেজকে যদি আমরা রিটার্ন করতে চাই তখন আমরা ডে ফাংশনটা ইউজ করবো। কীভাবে দেখুন, একটা ডেট দেওয়া আছে এখানে 14/3/2021, সেখান থেকে আমরা ইকুয়াল সাইন দেওয়ার পর ডে ফাংশনটা ইউজ করে
সেল অ্যাড্রেসটা সিলেক্ট করেছি, অটোমেটিক যে ডেজটা 14 দিন সেটা বের করে দিয়েছে। ওকে, একই রকমভাবে যদি আমাদের মান্থ বের করার প্রয়োজন হয়, দিস বেসিক এক্সেল ফাংশন ইউজ টু রিটার্ন দ্য মান্থ অফ দ্য স্পেসিফাইড ডেট। একটা স্পেসিফাইড ডেট থেকে মাস যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদেরকে ফাংশন ইউজ করতে হবে মান্থ ইকুয়াল টু মান্থ দেন সেল অ্যাড্রেস, তাহলে অটোমেটিক্যালি ওই ডেট থেকে মান্থটা বেরিয়ে আসবে। দেখুন এখানে যেমন মার্চ মাস, ওই জন্য 3 টাকা বেরিয়ে এসছে। নেক্সট আমরা চলে যাচ্ছি ইয়ার, এটাকে ফ্র্যাকশন বলা হয় FRAC। ওকে, দিস এক্সেল year fraction function return a decimal value that represent fractional year between two dates. You can use year fraction to do things like calculate age with a date of birth. তো এখানে year FRAC বা year fractional বা fraction যাই বলি আমরা, এই ফাংশনের সাহায্যে কি হয়, দুটো ডিফারেন্স ডেটের মধ্যে আমরা অ্যাকচুয়াল কতদিন মানে যেটা ডেট অফ বার্থ, কত বছর কত মাস হলো সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো দেখুন এখানে চলে এসেছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে খুব সুন্দর করে। এখানে একটা ডেট অফ বার্থ লেখা আছে 5/6/1992। ওকে, দেন এখানে ফাংশনটা ইউজ করা হয়েছে, ফার্স্ট ইকুয়াল সাইন, তারপরে ইয়ার FRAC ফ্র্যাকশন। ওকে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেল অ্যাড্রেস, কোন ডেটটা থেকে করব, ফ্রম ডেট, সেল অ্যাড্রেস A1 এর মধ্যে যে ডেটটা আছে ডেটটা, এই ডেট থেকে শুরু করে কমা দিয়ে কি করা আছে টুডে। টুডে মানে এখানে পার্টিকুলার কোনো ডেট দিলেও হতো, এখানে টুডে দেওয়া হচ্ছে মানে আজকের ডেটটাকে বলা হচ্ছে। দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ইন, কারণ আমরা জানি টুডে একটা ফাংশন, টুডে ফাংশনের সাহায্যে আজকের ডেটটা চলে আসে, সেটা দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করা হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই ডেট A1 এর মধ্যে যে ডেটটা আছে প্লাস আজকের যে ডেটটা আছে, এই দুটো ডেটের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা এই ফাংশনের সাহায্যে আমরা পেয়ে যাচ্ছি। কত ডিফারেন্স হচ্ছে, এজটা তাহলে 28 বছর 8 মাস। ওকে, তো আমরা এই ফাংশনের সাহায্যে ডেট অফ বার্থ যেটা, সেটা আমরা চাইলে দুটো ডিফারেন্স ডেটের মধ্যে ক্যালকুলেট করতে পারবো এক্সেলের মধ্যে। চলে যাচ্ছে আমরা নেক্সট ফাংশন, সেটা হচ্ছে লেফট। You can use the left function when you want to extract the leftmost character from a string. একটা string বা একটা ডেটা থেকে যখন আমাদের লেফটের ফাংশন, লেফটের কতগুলো ক্যারেক্টারকে আমরা নিতে চাইছি, তখন একটা স্ট্রিং আছে ধরুন একটা বড়, তার মধ্যে আমি লেফটের 5টা ক্যারেক্টারকে নিতে চাইছি, তখন আমরা লেফট ফাংশনটা ইউজ করব। কিভাবে দেখুন, এক্সাম্পলে আমরা চলে যাই। এখানে দেখুন লেখা আছে লার্ন এক্সেল ইজিলি, একটা স্ট্রিং আছে একটা, বা একটা ডেটা বা টেক্সট আপনি যাই বলুন না কেন। ঠিক আছে, এখানে ফাংশনটা ইউজ করা হয়েছে ইকুয়াল টু লেফট দেন সেল অ্যাড্রেস A1 কমা দিয়ে 5, তার মানে বাঁদিক থেকে শুরু করে 5টা ক্যারেক্টার নেওয়ার কথা বলা হচ্ছে। তো বাঁদিক থেকে দেখুন 1 2 3 4 5টা, এখানে রেজাল্ট কি এসেছে, লার্ন এসেছে, কারণ বাঁদিক থেকে অটোমেটিক্যালি 5টা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লেফট। এরপরে চলে যাচ্ছে রাইট। রাইটের ক্ষেত্রে কি হচ্ছে, ইউ ক্যান ইউজ দ্য রাইট ফাংশন ওয়েন ইউ ওয়ান্ট টু এক্সট্রাক্ট দ্য রাইট মোস্ট ক্যারেক্টার ফ্রম আ স্ট্রিং। একটা স্ট্রিং থেকে যখন রাইট থেকে আমরা যতগুলো ক্যারেক্টার আমরা নিতে চাইবো ততগুলো আমরা নিতে পারবো। এটা রাইট ফাংশনের কাজ। দেখুন এক্সাম্পলে দেওয়া আছে ইকুয়াল সাইন দেওয়ার পরে রাইট দেন সেল অ্যাড্রেস A1 দেন 5। তার মানে এবার ডান দিক থেকে শুরু করে 5টা ক্যারেক্টার নিয়েছে, 1 2 3 4 5টা। ইটা কিন্তু নেয়নি, কারণ ইটা নিলেই 6টা, এখানে যদি 6 লিখতো তাহলে এটাও নিয়ে নিত। ঠিক আছে, তাহলে রাইট থেকে নেবে, লেফট হচ্ছে লেফট থেকে নেবে। চলে যাচ্ছে আমরা পরের ফাংশন মিড। মিড ফাংশন ইজ এক্সেল ইউজ টু এক্সট্রাক্ট দ্য ক্যারেক্টার ফ্রম দ্য মিডল অফ দ্য স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে যে মিডল থেকে যদি আমাদের কোনো ডেটা নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা মিড ফাংশন ইউজ করবো। কিভাবে ইউজ করবো একটু দেখে নিন, এটা একটু অন্যরকম। তো এখানে দেখুন A1 সেলের মধ্যে লেখা আছে লার্ন এক্সেল ইজিলি, এখানে আমাদের রেজাল্ট কি এসছে এক্সেল। ওকে, তো এখানে ফাংশন আমরা একটু চলে যাই, কি করে নিয়ে এসছি এটা, ইকুয়াল টু দিয়ে মিড, প্রথমে আমরা ফাংশনটা লিখেছি, টাইপ করার পরে দেন ব্র্যাকেট দিয়ে সেল অ্যাড্রেস, মানে এই সেল অ্যাড্রেস A1 দেন কমা দিয়ে কি লেখা আছে 7 মানে এটাই বলা হচ্ছে যে A1 সেলের মধ্যে যে ডেটা আছে প্রথম থেকে শুরু করে 7টা ক্যারেক্টারের পর কমা দিয়ে 5, 7টা ক্যারেক্টারের পর 5টা ক্যারেক্টার নেওয়া হবে, এটাকেই বলছে মিড। এবার দেখুন 1 2 3 4 5, ঠিক আছে, তাহলে 5টা ক্যারেক্টার হচ্ছে এটা। এখানে একটা স্পেস আছে, স্পেসটাকেও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ধরে নেয়, এটা হচ্ছে 6টা। আর ইটা শুরু হচ্ছে 7 নম্বর, তাহলে এই 7 নম্বর থেকে শুরু করে কটা নিয়েছে, 1 2 3 4 5টা, ওই জন্যই কিন্তু রেজাল্ট কি এসেছে, এক্সেল এসেছে। তাহলে মিড ফাংশনের কাজ হচ্ছে আমরা মিড ফাংশনটা দেবো, সেল অ্যাড্রেসটা দেওয়ার পরে কত নম্বর ক্যারেক্টার থেকে এবং কটা ক্যারেক্টার নিতে চাইছি। তাহলে আমরা 7 নম্বর ক্যারেক্টার থেকে 5টা ক্যারেক্টার নিতে চাইছি, ওই জন্য দেখুন এটা হচ্ছে 6টা স্পেস হ্যাঁ এটা হচ্ছে 5টা, 1 2 3 4 5টা স্পেস একটা 6টা, আর 7 নম্বর ক্যারেক্টার কি হচ্ছে ই, তাহলে ই থেকে শুরু করে 5টা নিয়েছি, ওই জন্য রেজাল্ট এক্সেল এসেছে। ক্লিয়ার? চলে যাচ্ছে আমরা নেক্সট ফাংশনের দিকে। ফাইন্ড ফাংশন in Excel used to
used when you want to know the position of the certain character in a particular string. Find ফাংশনের সাহায্যে একটা স্ট্রিং এর মধ্যে পার্টিকুলার যে ক্যারেক্টারটা আছে তার সার্টেন পজিশন জানার জন্য ফাইন্ড ফাংশনটা ইউজ করা হয়, যে আমার ওই ক্যারেক্টারটা বা ওই ওয়ার্ডটা ওই স্ট্রিং এর মধ্যে কত নম্বর পজিশনে আছে। সিনট্যাক্সে আমরা চলে যাই, তখন এখানে লেখা আছে লার্ন এক্সেল ইজিলি, দেন ফাইন্ড ফাংশনটা ইউজ করা হয়েছে ইকুয়াল টু ফাইন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি লেখা আছে ইজি কমা দিয়ে A1, মানে A1 সেলের মধ্যে ইজি বলে ওয়ার্ডটা সার্টেন পজিশন কত, এখানে কি রেজাল্ট এসেছে 13। এবার দেখুন 1 2 3 4 5, 5টা গেল, স্পেস একটা কটা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা এল পর্যন্ত, ঠিক আছে, স্পেস একটা 12টা, তারপরে 13 থেকে কিন্তু আমাদের এই যে EASI এটা কিন্তু শুরু, ওই জন্য সার্টেন পজিশন কিন্তু 13 চলে এসছে। ক্লিয়ার? এটা হচ্ছে ফাইন্ড, মানে আমরা সার্টেন পজিশনটা বুঝতে পারবো ফাইন্ড ফাংশন দিয়ে। চলে যাচ্ছে আমরা নেক্সট প্রপার ফাংশন ইজ এক্সেল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ইন দ্য স্ট্রিং দ্যাট ইজ it is convert case into the proper case. প্রপার ফাংশনের সাহায্যে আমাদের এক্সেলের মধ্যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড হয়ে যাবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টটা ক্যাপিটাল, ঠিক আছে, মানে প্রপার যেরকম ভাবে লিখতে হয় সেরকম অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি আপনার না করা থাকে আপনি একবারে এই ফাংশন ইউজ করে করতে পারেন। তো দেখুন এখানে লার্ন এক্সেল ইজিলি কথাটা লেখা আছে, এখানে 3টে ওয়ার্ড আছে বাট সবগুলোই স্মলে লেখা আছে। দেন এখানে ইকুয়াল সাইন দেওয়ার পর প্রপার লিখে সেল অ্যাড্রেস দেওয়া হয়েছে A1, এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কি হয়ে গেছে ক্যাপিটালে হয়ে গেছে, এটা হচ্ছে প্রপার, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি REPT, মানে রিপিটের কথা বলা আছে। রিপিট ফাংশন ইন এক্সেল ইজ used when you want to certain text to be repeated certain number of times. যখন আপনার এক্সেলের মধ্যে একটা নির্দিষ্ট টেক্সটকে যতবার আপনার রিপিটের 3বার 4বার রিপিটের প্রয়োজন আছে তখন আপনারা REPT রিপিট ফাংশনটা ইউজ করতে পারেন। দেখুন এখানে দেওয়া আছে লার্ন এক্সেল ইজিলি কথাটা লেখা আছে, এখানে ইকুয়াল সাইন দেওয়ার পর REPT আমরা ইউজ করেছি, ইউজ করার পর সেল অ্যাড্রেস কি আছে A1 এর পরে আমাদের কি লিখে দিয়েছি কমা দেওয়ার পরে 2, তার মানে লার্ন এক্সেল ইজিলি দুবার হবে রিপিট, দেখুন সেটাই কিন্তু রেজাল্ট এসেছে। ক্লিয়ার? এটা হচ্ছে REPT। চলে যাচ্ছে আমরা নেক্সট ফাংশন, সেটা হচ্ছে আপার ফাংশন ইজ এক্সেল কনভার্ট দ্য টেক্সট ইনটু প্রপার কেস, আপার কেস ফ্রম লোয়ার কেস। মানে যদি ধরুন এক্সেলের মধ্যে আপনার কোনো ডেটা আছে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আছে বা লোয়ার কেস আছে, যদি আপার ফাংশন ইউজ করে অটোমেটিক্যালি সব ক্যাপস লক হয়ে যাবে। দেখুন এখানে লার্ন এক্সেল ইজিলি এটা সব স্মলে লেখা আছে, আমরা আপার ফাংশন ইউজ করেছি ইকুয়াল টু আপার, দেন সেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এই ডেটের মধ্যে আমাদের ডেটাটার আছে সেলের মধ্যে, অটোমেটিক্যালি দেখুন সব কি ক্যাপসে হয়ে গেছে। ওকে, তাহলে আপারের মধ্যে সব আমরা আপার বা ক্যাপিটাল করতে পারবো। দেন চলে আসছে আমরা পরে ফাংশন সাবস্টিটিউট মানে হচ্ছে একটার পরিবর্তে আর একটা। সাবস্টিটিউট ফাংশন ইন এক্সেল হেল্প টু রিপ্লেস এক্সিস্টিং টেক্সট উইথ এ নিউ টেক্সট ইন এ পার্টিকুলার স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে এক্সিস্টিং টেক্সট যেটা আছে তার পরিবর্তে নতুন টেক্সট আমরা সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারি এই ফাংশন দিয়ে। ওকে, চলে যাচ্ছি আমরা সিনট্যাক্সের দিকে। তো দেখুন এখানে লেখা আছে লার্ন এক্সেল ইজিলি, তো আমরা লার্নের জায়গায় আমরা চাইছি এই ওয়ার্ডটা সাবস্টিটিউট হয়ে এর পরিবর্তে চলে আসবে আন্ডারস্ট্যান্ড। দেখুন কি ফাংশনটা ইউজ করছি ইকুয়াল টু সাবস্টিটিউট দেন ব্র্যাকেট, তারপর সেল অ্যাড্রেস কি A1 ডাবল ইনভার্টেড কমার মধ্যে কোনটার পরিবর্তে আমরা করতে চাইছি, মানে ওল্ড টেক্সট বলতে পারেন লার্ন, এবং এটার পরিবর্তে নিউ টেক্সট কি হবে আন্ডারস্ট্যান্ড, দেন এন্টার। অটোমেটিক্যালি দেখুন লার্নটা অটোমেটিক্যালি আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, এবং একটা নয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে যতগুলো লার্ন থাকবে সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে সাবস্টিটিউট এটা। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি কনক্যাটিনেট ফাংশন ইন এক্সেল হেল্পস টু জয়েন দ্য টেক্সট অর 2 or more সেল। কনক্যাটিনেট ফাংশনের সাহায্যে আমরা এক্সেলের মধ্যে 2টো বা 3টে যাই হোক টেক্সটগুলোকে জয়েন করতে পারবো। ধরুন 2টো সেলের মধ্যে আলাদা আলাদা টেক্সট আছে, আমরা জয়েন করতে চাইলে কনক্যাটিনেট ফাংশনটা ইউজ করবো। এখানে যেমন দেখুন এক্সাম্পলে দেওয়া আছে, এখানে 3টে কলামের মধ্যে লেখা আছে, এ কলামের মধ্যে লার্ন, বি কলামের মধ্যে এক্সেল এবং সি কলামের মধ্যে ইজিলি। ওকে, তো দেখুন এখানে কনক্যাটিনেট ফাংশনটা আমরা ইউজ করেছি, এবং ইউজ করার ক্ষেত্রে কি হয়েছে এখানে দেখুন অটোমেটিক্যালি ইকুয়াল টু কনক্যাটিনেট দেন A1 B1 এবং C1 দিয়েছি। অটোমেটিক্যালি দেখুন এখানে 3টে টেক্সটই জয়েন হয়ে গিয়ে একটা জায়গায় চলে এসেছে, এটা হচ্ছে কনক্যাটিনেট ফাংশন। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি
এক্সেলের টোটাল 30টা ফাংশনকে কভার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর